সাসপেন্সের জগতে আমাদের এই ছোট্ট প্রতিষ্ঠান সোর্স অফ সাসপেন্স। আজ আপনারা শুনবেন লেখক তন্ময় মুখার্জির কলমে দোষী। আজকে রইল গল্পের দ্বিতীয় এবং অন্তিম পর্ব। শুনতে থাকুন দোষী। কথাগুলো বলতে বলতে এমিলি আমার পাশে বসে কাঁদছিল। আমি ওর কান্নার শব্দটা শুনতে পেলেও সহানুভূতি যে জানাবো তা আর পারলাম না, কারণ ও যে শুধুমাত্র একটা কালো ছায়া, যাকে দেখা যায় অথচ স্পর্শ করা যায় না। তবে বুঝতে পারছিলাম এমিলি কাঁদছে। আমি পারলাম না সেই সময়ে ওকে কাছে টেনে নিয়ে আমার বুকের মাঝে ওর মাথাটা রেখে হাত বুলিয়ে সান্ত্বনা দিতে। এরপর আমি বললাম, তোমাকে খুন করার জন্য তার কোনো রকম শাস্তি হয়নি? এমিলি বলল, না, আজও সে শাস্তি পায়নি। সেই দিন আমাকে সে খুন করে হোটেল ছেড়ে পালিয়ে গিয়ে কোথায় যে নিরুদ্দেশ হয়ে গিয়েছিল তা আর আমি জানি না। পুলিশ অনেক খোঁজ করেছে কিন্তু তাকে ধরতে পারেনি। হোটেলের রেজিস্টারে আমার নামে ঘর বুকিং করা ছিল, তাই ওর নামটাও কেউ জানে না। আমার রিসার্চের সমস্ত কাগজপত্র, আমার পাসপোর্ট, আমার টাকা পয়সা যা কিছু ছিল সেই সমস্ত কিছু নিয়ে সে চিরদিনের মতো নিরুদ্দেশ হয়ে গিয়েছিল। পুলিশ অনেক দিন ধরে তদন্ত চালায়, অনেক দিন ধরে, কিন্তু তার কোনো হদিশ না পেলে কেসটা ধীরে ধীরে ধামাচাপা পড়ে যায়। পুলিশ হোটেলের রেজিস্টার থেকে আমার নাম, ঠিকানা, ফোন নাম্বার আর আমার মৃতদেহের মুখের একটা ছবি নিয়ে আমার দেশে আমার ঠিকানায় যোগাযোগ করে। তার কিছুদিন পরে আমার দেশ থেকে আমার দাদা এসে কফিন বাক্সে বন্দি করে আমার মৃতদেহটাকে আমার দেশে ফিরিয়ে নিয়ে যায়। আমার নিথর সেই শরীরটা দেশে ফিরে গেলেও আমার মনের প্রতিশোধ নিতে আমার অতৃপ্ত আত্মা এই দেশেই থেকে যায়। যেন আমি অনেক খুঁজেছি কিন্তু অরণ্যক সেনকে কোথাও খুঁজে পাইনি। যেদিন ওর উচিত শাস্তি হবে সেদিন আমার আত্মা শান্তি পাবে, এই আমার অতৃপ্ত আত্মার মুক্তি হবে। আমি এখন শুধু মুক্তি চাই, শুধু মুক্তি চাই। কথাগুলো বলতে বলতে এমিলি হাওয়ায় মিশে যায়। এমিলির কথাগুলো শোনার পর থেকে আমার মনের ভিতরে একটা প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। এমিলির কষ্ট আমি আর সহ্য করতে পারছিলাম না। আজ থেকে মনে মনে প্রতিজ্ঞা করলাম, অরণ্যক সেন, তুমি এই পৃথিবীর যেখানেই লুকিয়ে থাকো না কেন, আমি তোমাকে খুঁজে বার করবই। আর এমিলির এই নৃশংস খুনের শাস্তি তোমাকে আমি দেবই। তা না হলে আমারও শান্তি নেই, এমিলির মতো আমারও মুক্তি নেই। এতটা পড়ে নিরঞ্জন থেমে যায়। এরপর কলম দিয়ে দরকারি লেখাগুলোর কয়েক জায়গায় দাগ দিয়ে রাখে। তারপর আবার পড়তে শুরু করে সে। এর পরের লেখাগুলো খুব একটা কাজে লাগবে বলে মনে হয় না, তবে 2 বছর ধরে অনির্বাণ সেই এমিলির খুনি অরণ্যক সেনকে যে কিভাবে আর কোথায় কোথায় খুঁজে বেরিয়েছে তার উল্লেখ করা আছে। এমিলি এই দেশে আসার পরে যেখানে যেখানে গেছে, যে হোটেলে সে থেকেছে, অনির্বাণও সেই সমস্ত জায়গায় গিয়ে সেই সমস্ত হোটেলগুলোতে খুঁজতে গেছে। শেষমেশ খুনি অরণ্যক সেনের কোনো রকম হদিশ যে সে পায়নি সেটাও লিখে রেখেছে। তবে এক জায়গায় উল্লেখ করা আছে, ওই অরণ্যক সেন নামের লোকটার চেহারা কেমন সেটা এমিলিকে জিজ্ঞেস করে অনির্বাণ জানতে পেরেছিল যে লোকটার সাথে এমিলির বেশ কিছু ছবি ছিল, কিন্তু সেই ছবিগুলো একদিন এসে নিয়ে গিয়েছিল অরণ্যক সেন, আর এমিলিকে বলেছিল ছবিগুলো নাকি ওর কলকাতার বাড়িতে পাঠিয়ে মা বাবাকে আমার ছবিটা দেখাতে চায় সে, আর তাদের দুজনের বিয়ের বিষয়টা জানিয়ে দেবে বলে কথা দিয়েছিল। অনির্বাণের ডায়েরির লেখাটা ছিল এইরকম। এমিলি বলছে, তখন আমরা সাঁচি সারনাথে ছিলাম। আমি অরণ্যকের মুখে আমাদের বিয়ের ব্যাপারটা শুনে খুব খুশি হয়ে আমাদের সমস্ত ছবিগুলো অরণ্যককে দিয়ে দিই, কিন্তু আমাকে সে তার প্রেমের ফাঁদে ফেলে যেভাবে আমাকে লুটে নিতে এসেছিল তা কি তখন আমি বুঝতে পেরেছিলাম? পরে যখন বুঝতে পারলাম লোকটা একটা শয়তান, তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। তবে সেই খুনি অরণ্যক সেন নামের লোকটার চেহারাটা আমি কোনো দিন ভুলতে পারবো না। আর 30 বছর বয়স, 5.5 ফুট লম্বা, ঠিক তোমার মতন, শক্তপোক্ত সুঠাম চেহারা, গায়ের রং মাঝারি, ডান গালের থুতনি নিচে একটা ছোট কালো জুরুল আছে, বাঁ হাতে লেখে, আর খুবই মিশুকে প্রকৃতির আর মিষ্টভাষী।
ওকে দেখলে চট করে কেউ ভাবতেও পারবে না যে ওর ভেতরে আস্ত একটা শয়তান খুনি লুকিয়ে আছে। এরপর নিরঞ্জনের মনে পড়ে গতকাল রাতে অনির্বাণের বলা কথাগুলো। সে বলেছিল যে আজ আমার এমিলি তার হত্যাকারীকে পাপের শাস্তি দিতে পেরেছে। তার জন্য আজ আমি খুব খুশি হয়েছি। তার মানে গতকাল রাতের কথা, কাল রাতেই ব্যাপারটা ঘটেছে। স্নোভিউ হোটেলের বেয়ারার কথা অনুযায়ী সকাল 9:30 অবধি অনির্বাণ জীবিত ছিল। যদি তাই হয়ে থাকে তাহলে ধরে নেওয়া যায় যে অরণ্যক সেন নামের লোকটাকে খুঁজে পাওয়ার কথাটা অনির্বাণ নিশ্চয়ই ওই ডায়েরিতে লিখে রাখবে, কারণ অনির্বাণ সেই সময় জীবিতই ছিল। আর এখানে কয়েকটা লেখা ছাড়া বেশিরভাগ লেখাগুলো যে ও সকালের দিকেই লিখেছে তার কিছু উল্লেখ কিছু জায়গায় আছে দেখছি। যেমন এক জায়গায় লেখা আছে, রাতে জাগতে হবে বলে আজকাল অফিস থেকে বিকেল 5টায় আমি আমার ফ্ল্যাটে ফিরে এসে 2 ঘন্টা ঘুমিয়ে নিই। এখন আর অফিস থেকে ফিরে ডায়েরি নিয়ে লিখতে বসি না। তাই সকাল 8টায় উঠে পড়ে চা আর জলখাবার খেয়ে সকালের দিকে আগের দিনের সমস্ত কিছুই ডায়েরিটায় লিখে রাখি। এরপরে স্নান সেরে খেয়ে সকাল 9:30টায় অফিসের কাজে বেরিয়ে যাই। আর এইভাবেই এখন আমার দিন রাত কেটে চলেছে। নিরঞ্জন মনে মনে ভাবল গতকাল ছিল বুধবার 13 তারিখ এপ্রিল মাস 2016। ডায়েরির শেষ দিকের কয়েকটা পৃষ্ঠা লক্ষ্য করতেই পাওয়া গেল অনির্বাণের হাতে লেখা মৃত্যুর আগের শেষ কয়েকদিনের লেখাগুলোকে। ডায়েরি পৃষ্ঠা 70, তারিখ 11 এপ্রিল 2016, সোমবার। আজ সকালে বন্ধুদের সাথে কালিম্পংয়ে পৌঁছে গেলাম। আমরা 4 মূর্তি, আমি, নিরঞ্জন, কুমারেশ আর নবীন। আমি ছাড়া বাদবাকি 3 বন্ধুরা আমাকে আমার হোটেল পর্যন্ত ছেড়ে দিয়ে ওরা জিপে করে চলে গেল ঋষভের বাংলোতে। আমি কালিম্পংয়ের এই স্নোভিউ নামের একটা হোটেলে থেকে গেলাম। এখানে দিন 3 মতো থাকতে হবে, কারণ আমার অফিসে 7 দিনের ছুটি লাগবে বলতেই আমার সিনিয়র ম্যানেজার মিস্টার প্রশান্ত প্রামাণিকবাবু বললেন, হ্যাঁ বলো কি, 7 দিনের ছুটি? তা এবার কোথায় যাওয়া হবে একটু শুনি। আমি বলেছি বন্ধুদের সাথে কালিম্পং যাচ্ছি। এই কথা শুনে উনি বললেন, ইদানিং বছর 2 ধরে তোমায় দেখছি খুব বেড়াতে যাচ্ছ। তা কি ব্যাপার? আগের মতো কিন্তু বাপু তোমার কাজে একদম মন নেই। তা বেশ, কালিম্পংই তো যাচ্ছই যখন, তখন ওখানে গিয়ে কোম্পানির হয়ে কিছু কাজ করে এসো দেখি। কালিম্পংয়ের মতো এত সুন্দর জায়গার ছবি তোলার সুযোগ কি আর পাওয়া যাবে? তোমরা এমনিতেই তো সেখানে এদিক ওদিক ওই ঘুরতেই যাবে নিশ্চয়ই, ছবিও তুলবে, সে তো জানা কথা। তাহলে কোম্পানির বিজ্ঞাপনের জন্য ভালো কিছু ছবি তুলে এনো সেখান থেকে। ওই হ্রদ দেখা আর কলা বেচা, দুটোই হয়ে যাবে আর কি। আমি বললাম ঠিক আছে তাই হবে, কিন্তু আমি তো কালিম্পং থেকে ঋষভ চলে যাব, সেখানেই যাওয়ার প্ল্যান আছে। কালিম্পংয়ে তো থাকবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কালিম্পংয়ে দিন 3 থেকে সেখানকার কিছু ছবি তুলে তুমি ঋষভে না হয় চলে যাও। আমি তোমার থাকা খাওয়া সমস্ত ব্যবস্থা করে দেবো। আর তাছাড়া তোমার বন্ধুরা তো আছেই, তারা তো আর পালিয়ে যাচ্ছে না, তাদের তুমি বলে দেবে, এতে অসুবিধার কি আছে? আমি আর কি বলবো, রাজি হয়ে গেলাম। বন্ধুদের বললাম যে কোম্পানি আমাকে 7 দিনের ছুটি দিলেও সাথে কাজ দিয়ে দিয়েছে। ফটোগ্রাফারদের যে কি জীবন তা আর বলবো কাকে। এই কালিম্পং শহরের সমস্ত বিখ্যাত জায়গাগুলোর ছবি তুলে নিয়ে যেতে হবে। 2-3 দিনের মতো সময় লাগবে। তাই এখানে কোম্পানি আমাকে স্নোভিউ নামের একটা বেশ ভালো হোটেলে আমার নামে একটা রুম বুকিং করে দিয়েছে। কি আর করা যায়, ভেবে বন্ধুরাই ঠিক করে যে কাজ শেষ করে ওদের আগে থেকে বুকিং করা ঋষভের বাংলোতে চলে যেতে। আমিও তাই ওদের কথা মেনে নিলাম। ঋষভে যেতে এখান থেকে ঘন্টাখানেক সময় লাগে, তবে জিপ গাড়ি ছাড়া ওখানে যাওয়া যায় না।
আজ সকালে হোটেলে ঢুকে রিসেপশনে গিয়ে যখন দাঁড়ালাম, তখন আরেকজন ভদ্রলোককে দেখলাম হোটেল থেকে চেক আউট করে চলে যাবে বলে বোধহয় রিসেপশনে বসে থাকা ম্যানেজারের সামনে দাঁড়িয়ে ভদ্রলোক হোটেলের ম্যানেজারের হাতে টাকা দিচ্ছিলেন। লোকটির বেশ কয়েকটা কথা আমার কানে এলো, আর তাতেই বুঝতে পারলাম যে ভদ্রলোক একজন বাঙালি। ভদ্রলোক ম্যানেজারের দিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়েছিল বলেই আমি সেই সময় তার মুখ ভালো করে দেখার জন্য টেবিলের সামনে গিয়ে দাঁড়াতেই ভদ্রলোকের মুখটা দেখেই আমি অবাক হয়ে গেলাম। এক ঝলক দেখেই আমার মনে হলো লোকটা আমার খুব চেনা, কিন্তু কোথায় দেখেছি এই লোকটাকে? খানিক ভাবতেই আমার মনে পড়ে গেল সেই আরণ্যক সেনের কথা। তাহলে এই কি সেই লোক যাকে আমি আর এমিলি পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি গত 2 বছর ধরে? এমিলির বলা আরণ্যক সেনের চেহারার বর্ণনার সাথে হুবহু মিলে গেল। সেই শক্তপোক্ত সুঠাম চেহারা, গায়ের রং, তার উচ্চতা, থুতনির বাঁদিকে কালো ছোট্ট জরুলটা, কথার ভাব ভঙ্গি সব কিছু মিলে যাচ্ছে। এখন দেখতে হবে লোকটা পা হাতে লেখে কিনা। আমি এক পা এগিয়ে গিয়ে আমার মানি ব্যাগ থেকে কোম্পানির ভিজিটিং কার্ড বার করে ম্যানেজারের হাতে দিতে ম্যানেজার আমাকে একটুখানি অপেক্ষা করতে বললেন, কারণ সেই সময় হোটেলের চেক আউট চলছিল। আমি রিসেপশনের সোফায় গিয়ে বসে লোকটার দিকে লক্ষ্য রাখলাম। ম্যানেজার রেজিস্টার বার করে লোকটার সামনে এগিয়ে দিতেই দেখলাম সে নিজের বুক পকেট থেকে বা হাত দিয়ে একটা কলম বার করে সেটা বা হাত দিয়ে রেজিস্টারে সই করলো। সেই সময় আমার কানের পাশ দিয়ে একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল, আর সেই হাওয়ায় এমিলি ফিস ফিস করে আমার কানের কাছে এসে বলে গেল একটা ছোট্ট কথা। এই সেই লোক। আমি চমকে উঠলাম, মনে মনে স্থির করলাম আজ আমার হাতের এত কাছে যখন খুনিকে পেয়ে গেছি তখন আর ছাড়া যাবে না তাকে। কিন্তু সে তো চলে যাচ্ছে আজ, আটকে রাখি বা কি করে? এই কথাই চিন্তা করছিলাম, কিন্তু আমার ভাগ্য যেন সেই মুহূর্তেই সদয় হলো। হঠাৎই জানি না কি ব্যাপার হলো, লোকটা দেখলাম আমার দিকে এগিয়ে এসে জিজ্ঞাসা করলো, নমস্কার, আপনি নিশ্চয়ই বাঙালি? আমি ভালো করে লোকটাকে দেখে নিয়ে বললাম, হ্যাঁ। সেই কথা শুনে যেন হাঁপ ছেড়ে বাঁচলো এমন একটা ভাব করে আমার পাশে বসে পড়ল অরণ্যক সেন নামের লোকটা। এরপর আমার সাথে সে ভাব জমাতে এক নাগাড়ে বলে গেল, আমার নাম অরণ্যক সেন, আমি কলকাতার উল্টোডাঙ্গায় থাকি। আর আপনি? আমি আমার নামটা বললাম, কোথায় থাকি বললাম। সেটা শুনে লোকটা এমন একটা ভাব করলো যেন ওর পাশের বাড়িতেই থাকি। সেই সময় ওই অরণ্যক সেন নামের লোকটাকে আমি যতবার দেখেছি ততবার আমার মনের মধ্যে আরও যেন তীব্র প্রতিশোধের আগুন জ্বলে উঠেছে। সেই সময় লোকটার ওই সমস্ত বলে চলা কথাগুলো যেন আমার কিছুই শুনতে ইচ্ছে করছে না, কিন্তু বাইরে সেটা কিছু প্রকাশ করতে পারছি না। অথচ কথা বলতেই হবে, যে করেই হোক লোকটাকে আটকাতেই হবে। মনে মনে কিছু একটা প্ল্যান করছি, আর সে বলেই চলেছে, আর আমি কেবল হুম আর হ্যাঁ করে উত্তর দিচ্ছি। লোকটা বলল, আমি আজ চলে যাচ্ছি। দারুণ লাগলো এই জায়গাটায় ঘুরে। দুঃখের বিষয়, 2-1 দিন আগে এলে আমরা একসাথে ঘুরতে পারতাম। তা একা এসেছেন বুঝি? আমি হ্যাঁ বলতেই লোকটা বলল, এত সুন্দর একটা রোম্যান্টিক জায়গায় মনের মানুষ ছাড়া কেউ আসে? বিয়ে করেননি নিশ্চয়ই? আমি বললাম, না। লোকটা বলল, তাহলে আর মজা করতে পারবেন না। এই দেখুন না, আমি যেমন আমার গার্লফ্রেন্ডকে সঙ্গে নিয়ে এখানে বেড়াতে এসেছি। ওই যে বাইরে দাঁড়িয়ে আছে, 1 মিনিট দাঁড়ান, আমি ওর সাথে আপনার পরিচয়টা করিয়ে দিচ্ছি। আমি দেখলাম হোটেলের মেইন গেটের সামনে একজন যুবতী সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে, আর তার চোখে মুখে বিরক্তির ভাব লক্ষ্য করলাম। অরণ্যক সেন সোফা থেকে উঠে দাঁড়িয়ে সেই মেয়েটিকে কি একটা বলে রিসেপশনে ডেকে নিয়ে এলো। আমার সামনে এসে অরণ্যক সেন মেয়েটির সাথে আমার পরিচয় করিয়ে দিল। বেশ সুন্দরী মেয়ে বলা চলে, এমিলির বয়সী হবে। মাথায় ফরেন টুপি, গায়ে একটা ফুল জ্যাকেট, আর গলায় একটা স্কার্ফ জড়ানো, সোনালি রঙের ঘাড় অবধি কোঁকড়ানো চুল, নীল দুটো চোখ,
পাতলা চেহারা, গরম। মেয়েটিকে দেখে আমার ব্রিটিশ বলেই মনে হলো। মেয়েটির নাম বলল ন্যান্সি উইলিয়াম। তার সাথে কথা বলে বুঝতে পারলাম আমার ধারণাই ঠিক, সে একজন ব্রিটিশ মহিলা। মেয়েটির সাথে বেশ কিছু সময় কথা বলে জানতে পারলাম তার মন খারাপ। কারণ কি জিজ্ঞাসা করতে সেই ন্যান্সি নামের মেয়েটি বলল আজ তাদের সকাল সকাল ঋষভ যাওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির জন্য তাদের জিপটা কোথাও যেন আটকে আছে, তাই আসতে একটু দেরি হচ্ছে বলে সে চিন্তা করছে। আমি আমার সহানুভূতি জানালাম ঠিকই, কিন্তু 2-3 দিন পরে আমিও যে ঋষভেই যাচ্ছি তা আর বলিনি। আর ইতিমধ্যেই যে ওখানে আজ সকালে আমার বন্ধুরা চলে গেছে সে কথাও আর বললাম না। শুধু মনে রাখতে বললাম যে এই সব পাহাড়ি অঞ্চলে এরকমই হয়ে থাকে, কখন যে রোদ আর কখন যে বৃষ্টি নামবে সেটা বলা কঠিন। চিন্তা করে লাভ নেই, সব ঠিক হয়ে যাবে। আমায় অসংখ্য ধন্যবাদ জানিয়ে মেয়েটি আমার সামনে সোফায় বসে পড়ে নানান গল্প শুরু করে দিল। আমি শুনতে শুনতে কেবল চিন্তা করছি, তার মানে এখন অরণ্যক সেন নামের এই লোকটা এখন এই মেয়েটারও সর্বনাশ করতে এখানে এনেছে। এবারও একটা মেয়েকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে তাকে খুন করে তার সমস্ত কিছু লুটতে এসেছে। না, আর নয়, এই লোকটাকে আর খুন করতে দেওয়া যাবে না। যে করেই হোক এই ন্যান্সি উইলিয়ামসন নামের মেয়েটাকে আমাকে বাঁচাতেই হবে। কিন্তু কি করা যায়, কিভাবে করা যায়, কিছু আমার মাথায় আসছে না। আমি যখন এই কথাগুলো ভাবছি তখন ওই অরণ্যক সেন নামের লোকটা সেই সময় আমায় বলছে আমি এখানে কোথায় কোথায় ঘুরতে যাব, কি করে যাব, সেখানে গিয়ে কি দেখব। তবে সে তো আর জানে না যে আমরা বন্ধুরা মিলে এখানে কবে কোথায় কখন যাব সব আগে থেকে ঠিক করে এসেছি। তাই চুপ করে শুধু লোকটার কথাগুলো শুনে গেলাম। সত্যি কথাই বলছে এমিলি, লোকটা কি ভদ্রভাবে মিষ্টিভাষী। ভদ্রলোকের এমন ব্যবহার দেখলে এক মুহূর্তের জন্য কেউ বুঝতে পারবে না যে এই লোকটা একজন হিংস্র খুনি। আমার সঙ্গে থাকা ক্যামেরার ব্যাগটাকে দেখে অরণ্যক সেন বলল, আচ্ছা, আপনি ফটোগ্রাফার নাকি? বললাম হ্যাঁ। লোকটা বলল, বাহ, খুব ভালো, আপনি একদম পারফেক্ট জায়গায় ফটোগ্রাফি করতে এসেছেন তাহলে। ন্যান্সি নামের মেয়েটিও কথাটা শুনে খুব খুশি হয়ে ওদের দুজনের একসঙ্গে একটা ছবি তুলে দিতে আমাকে অনুরোধ করলো। আমি আমার ব্যাগ থেকে ক্যামেরা বার করে এনে দুজনের একটা ছবি তুলে দিলাম। মনে মনে ভাবলাম, এবার অরণ্যক সেন তুমি কোথায় পালাবে? এতদিন তোমার একটা ছবি ছিল না বলে বেঁচে গেছো, এখন সেটাও পেয়ে গেছি। আর সেই কথা ভেবেই হঠাৎ করেই আমার মনটা যেন একটা বিজয়ের হাসি হেসে উঠল। তার সাথে আমার মনটাও যেন খানিক হালকা হয়ে গেল। ফটোটা তুলে সোফায় এসে বসে পড়ে ন্যান্সি নামের মেয়েটি আবার অরণ্যক সেনের ফোন নাম্বার দিয়ে তাদের সাথে যোগাযোগ করে ঋষভে তাদের কটেজে যাওয়ার জন্য আমায় আমন্ত্রণ জানালো। আর ছবিটাও সেই সময় সঙ্গে করে নিয়ে যেতে অনুরোধ করলো। কিন্তু লক্ষ্য করলাম অরণ্যক সেনের মুখটা হঠাৎই যেন কেমন একটা হয়ে গেল। লোকটার মুখটা দেখে মনে হলো কিছু একটা ভুল করে ফেলেছে তার এই বান্ধবীটি। আমাকে তার ফোন নম্বরটা দিয়েছে বলেই কি লোকটার মুখের এই ভাব পরিবর্তন? আমি অরণ্যক সেনের মুখের দিকে চেয়ে একটা মুচকি হাসি হেসে বললাম, আচ্ছা বেশ, আমি আপনাদের ঋষভের কটেজে আসবো একদিন। আর সেই সময় দেখলাম অরণ্যক সেনের মুখটা আবার আগের মতো ঠিক হয়ে গেল। এরপর হোটেল ম্যানেজার বললেন ওদের জিপটা নাকি চলে এসেছে, হোটেলের গেটের বাইরে দাঁড়িয়ে আছে। এই কথা শুনেই ওরা দুজনেই আমায় বিদায় জানিয়ে চলে গেল। আমার জন্য হোটেলের গ্রাউন্ড ফ্লোরে 13 নম্বর রুমটা বুক ছিল, সেটাও খালি হয়ে গেছে শুনে আমি সোফা ছেড়ে উঠে পড়ে ওদের দুজনকে হোটেলের গেট অবধি কিছুটা এগিয়ে দিয়ে ফিরে এসে নিজের রুমের দিকে চলে গেলাম। ডায়েরি পৃষ্ঠা 71, তারিখ 12 এপ্রিল 2016, মঙ্গলবার। গতকাল সকালে হোটেলের রুমে ঢোকার পর থেকেই চিন্তায় আমার আর সময় যেন কাটতে চাইছে না। অরণ্যক সেন আমার হাতের কাছে এসেও বেরিয়ে গেল।
ঋষভের কটেজে আমাকে আমন্ত্রণ করে গেলেও তাতে কি লাভ যদি আজ রাতেই সে ওই ন্যান্সি নামের মেয়েটিকে খুন করে? মেয়েটাকে বাঁচাতে পারলে আমার মন কিছুটা হলেও হালকা হতো। আজ সারাটা দিন হোটেলের রুমেই ছিলাম। আজ আর বেড়াতে যাওয়া হলো না, কারণ বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে। মেঘের জন্য বাইরের আলো কম ছিল, ফটো তুললেও ফোকাস ভালো আসবে না। তাই হোটেলের কাঁচের জানলা দিয়ে কাঞ্চনজঙ্ঘার বৃষ্টি স্নাত রূপটাকে দেখছি। কি অপূর্ব সৌন্দর্য যে লেগে আছে তার বলে বোঝাতে পারবো না। এই দৃশ্য দেখার অনুভূতি একেবারে অন্যরকম। এই দিনের বেলাতেও এমিলিও এখন আমার ঘরে আমার আশেপাশে দাঁড়িয়ে এই অপূর্ব দৃশ্যটাকে যে উপভোগ করছে তা আমি বেশ বুঝতে পারছি। ও আমার সাথেই আছে। এমিলির হাতের ছোঁয়া আমার ডান কাঁধের ওপর যেন আমি অনুভব করতে পারছি। আমার ঘরের জানলায় বৃষ্টির জলের বিন্দু বিন্দু ফোটার আবছা হয়ে যাওয়া কাঁচের ওপর একটা হার্ট শেপ এঁকে দিয়ে আমার নাম লিখে দিল এমিলি। আমিও হেসে তার পাশে গ্লাসে এমিলির নাম লিখে দিলাম। এরপর আমার দরজায় ঠকঠক করে শব্দ শুনে তাকিয়ে দেখি রুম বয় সকালের জল খাবার এনেছে। আমি গিয়ে সেটা খেয়ে কিছুক্ষণ বিছানায় শুয়ে নিলাম। এখন রাত 9টা বাজে। বাইরে এখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে। ঝোড়ো হাওয়ার সাথে ঠান্ডাও বেড়েছে ভীষণ। একটা লেপ গায়ে চাপিয়ে লিখতে বসেছি। সকালের ঘটনাগুলো লিখে শেষ করে রাতেরটা লিখছি। একটু আগে রাতের খাবার খেয়ে উঠলাম। আজ এমিলি তাড়াতাড়ি এসছে, কারণ যে খবরটা শোনার জন্য অপেক্ষা করছিলাম সেটা দিয়ে গেল। ওই ন্যান্সি নামের মেয়েটা এখন ভালো আছে। আর অরণ্যক সেন যেন মেয়েটির কোনো ক্ষতি করতে না পারে তার জন্য এমিলি আছে। হাজার চেষ্টা করলেও মারতে পারবে না। সুযোগ পেলে আজ রাতেই অরণ্যকের জীবন শেষ করে দেবে এমিলি। তাই আমায় চিন্তা করতে বারণ করে গেছে। কথাটা শোনার পরে মনটা এখন হালকা লাগছে। তার মানে আজ রাতেই হয়তো এমিলি তার হত্যাকারীর শাস্তি দিতে সক্ষম হবে। কত রাত যে এই অপেক্ষায় সে ঘুরে বেরিয়েছে, পথে পথে কত জায়গায় যে খুঁজে খুঁজে শেষে নাকাল হয়ে পড়েছিল তার হিসেব নেই। আর সেই দিনগুলোর সমস্ত কথা নিয়ে রাতের পর রাত আমার কাছেও কেবল কেঁদেছে। আজ শেষমেশ এমিলি সেই দিন ফিরে পেয়েছে। আমাকে অনেক অনেক ভালোবাসা জানালো, কারণ আমি এই কালিম্পংয়ে না এলে হয়তো এই সুযোগটাই সে পেত না। আগামীকাল রাতে খুশির খবরটা জানাতে আসবে বলে সে চলে গেছে। কিন্তু আমি যে আর পারছি না, ওকে ছাড়া এক মুহূর্ত আমি আর পারছি না। আমার মন কেন জানি না আমার অজান্তেই বড় চঞ্চল হয়ে উঠেছে। শুধু ভাবছি, ইস, এই আজকের দিনটা যদি আমি ওর পাশে থাকতে পারতাম তাহলে কি আনন্দই না হতো। গত 3 বছর একসাথে যেমন করে ওর পাশে থেকেছি, ওর সুখ দুঃখগুলোকে ভাগ করে নিয়েছি, আজকে ওর জীবনে হয়তো সবচেয়ে সুখের দিন হতে চলেছে, আর আমি সেই সময় ওর পাশে নেই। সেটা ভাবতেও আমার নিজেকে ঘৃণা বোধ করছি। ইস, আমি যদি এখন ওর মতো একটা নিষ্পাপ আত্মা হতে পারতাম, তাহলে আমি আজ এই সময় ওর পাশে থেকে ওর আনন্দের মুহূর্তের সাক্ষী হতে পারতাম। আচ্ছা, একটা মানুষ যদি প্রেতাত্মায় পরিবর্তিত হতে চায় তাহলে কি করতে হয়? উত্তরটা মনে হয় একমাত্র মৃত্যুই হবে, আর তার জন্য দরকার আত্মহত্যা। হ্যাঁ, ঠিক সেটাই এখন আমার দরকার। তাহলেই আমি চিরদিনের মতো এমিলির কাছে থাকতে পারবো। আমিও ওর মতো একটা ছায়ামূর্তি হয়ে ঘুরে বেড়াতে পারবো, ওর কাছে থেকে ভালোবাসতে পারবো। কিন্তু এমিলি বলেছিল যেদিন আমার খুনির শাস্তি হবে সেই দিন আমার আত্মা শান্তি পাবে। শুনেছি আত্মার শান্তি হলে নাকি এই পৃথিবী ছেড়ে অন্য কোনো জগতে সেই আত্মা চলে যায়। যদি সত্যি তাই হয় তাহলে তো এমিলিকে আর কখনো খুঁজে পাবো না। সে তো আমাকে ছেড়ে চিরদিনের মতো হারিয়ে যাবে অন্য কোনো জগতে। না না, তাকে আমি হারাতে চাই না। এখন তাহলে আমার কি করা উচিত? ওর কাছে আমাকে যেতেই হবে,
ওকে যে করেই হোক আমাকে আটকাতেই হবে। না, আমি আর পারছি না। কিন্তু এখন আমার শরীরের মধ্যে হঠাৎই এ কি হচ্ছে? আমি আর লিখতে পারছি না কেন? আমার দুই চোখে যেন ঘুম ভর করেছে। আমি ঘুমোতে চাই। আমার কলম থেমে যাচ্ছে। আমার হাতের আঙুলগুলো ক্রমশ অসাড় হয়ে আসছে। কিন্তু আমাকে যে আজ রাতের মধ্যে আত্মহত্যা করতেই হবে। হঠাৎ আমি উঠে যেতে চাইছি, অথচ আমি উঠে যেতে পারছি না কেন? উঠে যেতে পারলে সামনের পাহাড় থেকে ঝাঁপ দিতাম, আর তখন আমিও। এই পর্যন্ত লেখা ছিল অনির্বাণের ডায়েরিটায়। এর পরের পৃষ্ঠাগুলোতে আর কোনো কিচ্ছু লেখা নেই। ডায়েরিটা পড়া শেষ হলে নিরঞ্জনের মাথায় অনেকগুলো প্রশ্নেরা যেন ভিড় জমায়। তার মানে অনির্বাণ সেই দিন রাত্রে ঘুমিয়ে পড়েছিল নাকি? না না না, তা কি করে সম্ভব? ও তো পরের দিন সকালেই সুইসাইড করেছে। তাহলে ও যে আমায় গতকাল রাতে বলে গেল যে এমিলির হত্যাকারীকে ও শাস্তি দিতে পেরেছে, তার জন্য আজ আমি খুব খুশি হয়েছি। এর অর্থ হলো এমিলি অরণ্যক সেনকে গতকাল রাতেই খুন করেছে। কিন্তু কিভাবে? অরণ্যক সেন আর ন্যান্সি উইলিয়াম এই দুইজনে মিলে এই রিসপে আমাদের বাংলোর পাশের কোনো কটেজে উঠেছিল 3 দিন আগে। আর গতকাল রাতে আমার শোনা ওই চিৎকারটা যদি অরণ্যক সেন নামের লোকটার হয়, তাহলে বুঝতে অসুবিধা হবে না যে গতকাল রাতে অনির্বাণের কথাগুলো একদমই সত্যি। এমিলি তার খুনির ওপর প্রতিশোধ নিতে পেরেছে, কিন্তু অনির্বাণ কেন আত্মহত্যা করতে গেল? এমিলির আত্মার সাথে একসাথে থাকবে বলে? ও কি এমিলির প্রেমে পাগল হয়ে গিয়েছিল নাকি? অনির্বাণ আত্মহত্যা করেছে একটা আত্মার জন্য? এটা কেউ বিশ্বাস করবে? তাছাড়া এমিলি যে অরণ্যক সেনকে পাহাড় থেকে ঠেলে ফেলে দিয়েছে, তার প্রমাণ কি? প্রমাণ চাই, কিন্তু কার কাছে পাওয়া যাবে? এইসব নানান প্রশ্নগুলোর উত্তর কি হবে সেই নিয়ে বালিশে হেলান দিয়ে অনবরত ভাবতে থাকে নিরঞ্জন। সেই সময় নবীন ঘরে ঢোকে। এসে দেখে নিরঞ্জন মাথার পিছনে দুটো হাত দিয়ে পা ছড়িয়ে সামনে ডায়েরিটা খুলে রেখে চোখ বুজে বসে কি যেন একটা গভীর চিন্তা করছে। সেই দেখে নবীন বলল, কি রে, কি এত চিন্তা করছিস? তোর শরীর ঠিক আছে তো এখন? নিরঞ্জন চোখ বুজেই বলল, এখন সব ঠিক আছে। ডায়েরিটা পড়লি? একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিরঞ্জন বলল, এখন ধীরে ধীরে অনেক কিছুই বুঝতে পারছি, কেবল কিছু জ্বর ছাড়ানো বাকি আছে। কথাটা শুনে নবীন অবাক কণ্ঠে বলল, জট? সেটা আবার কি জিনিস রে? মানে অনির্বাণ কি কোনো কারণে এতগুলো ঘুমের ওষুধ খেয়ে মারা গেল? হ্যাঁ, তার সম্পর্কে কিছু কি লিখে রেখে গেছে? হ্যাঁ, কি রে? আর এই ডায়েরিটা ভেতর কিছু পেলি? এইবার নিরঞ্জন চোখ খুলে সোজা হয়ে বসল, বলল, হ্যাঁ, অনির্বাণের ডায়েরিটা ভাগ্যিস পড়লাম, না হলে ওর মনের গোপন কথা হয়তো চিরকালের জন্যই আমাদের কাছে অজানা থেকে যেত। আমার অনেক প্রশ্নের উত্তরও পেলাম, কিন্তু তুই এত দেরি করলি যে? কোথায় ছিলি এতক্ষণ? একটা সামান্য ফোন করে ফিরে আসতে তোর এতক্ষণ সময় লেগে গেল? আরে তেমন কোনো কিছু ব্যাপার না, ফোন করা তো আধ ঘন্টা আগেই হয়ে গেছে। সে কথায় পরে আসছি, আগে একটা দরকারি কথা শুনতো। তোকে তখন বললাম না, ব্যালকানিতে দাঁড়িয়ে দেখতে গেছিলাম যে নেপালি কবিরাজি ডাক্তার কত দূরে আছে। তুই সেই সময় অজ্ঞান ছিলিস। হ্যাঁ, তুই বলেছিলিস কোনো একজন টুরিস্ট ভদ্রলোক পাহাড় থেকে গড়িয়ে নিচে পড়ে গেছে। পুলিশ উদ্ধার করার কাজটা চালাচ্ছে। কি হয়েছে রে? আরে সেই লোকটাকে উদ্ধার করার পরে পুলিশ তার লাশ নিয়ে চলে গেছে। তেনজিং এর কাছে জানতে পারলাম ভদ্রলোক নাকি বাঙালি। এই আমাদের বাংলোটার কাছেই একটা কটেজে গিয়ে ভদ্রলোক উঠেছিলেন। ওই কটেজে ওনার সঙ্গে একজন ভীম সাহেবও নাকি ছিলেন। লোকটার নাম ধাম কিছু জানতে পারা গেছে কি? হ্যাঁ, তেনজিং এর এক ভাই নাকি ওই কটেজটায় কাজ করে। তেনজিং তার ভাইয়ের কাছ থেকে জানতে পেরেছে ভদ্রলোকের নাম অরণ্যক সেন, আর মেম সাহেবটির নাম ন্যান্সি উইলিয়ামস। কথাটা শুনেই নিরঞ্জন হতবাক হয়ে যায়। তার বুঝতে আর কিছুই বাকি থাকে না। গতকাল রাতে সত্যি এমিলির প্রেতাত্মা? এ তো
অসম্ভব ব্যাপার। কিরে, তুই আবার কোন খেয়ালে ডুবে গেলি? পারলে ডায়েরিটা একবার তুইও পড়ে দেখিস। ব্যাপারটা বিশ্বাস করবি কিনা জানি না, তবে গতকাল রাতে অনির্বাণের আমাকে বলা কথাগুলো একেবারে মিলে যাচ্ছে। ইতিমধ্যেই বাংলোর বাইরে থেকে একটা জিপ গাড়ির শব্দ শোনা গেল। নবীন বলল, কুমারেশ আবার ফিরে এলো নাকি? এত তাড়াতাড়ি কি ব্যাপার? এই তুই বস, আমি দেখছি। এবার নবীন ঘর থেকে বেরিয়ে যায়। নিরঞ্জন সমস্ত ঘটনাগুলো মিলাতে থাকে। কিছুক্ষণ পরেই কাঠের সিঁড়িতে জুতোর শব্দ তুলে বারান্দা দিয়ে হেঁটে একজন পুলিশ ইন্সপেক্টর ঘরের বাইরের দরজার সামনে দাঁড়িয়ে ভারী গলায় বলে, ভেতরে আসতে পারি, অ্যাডভোকেট মিস্টার নিরঞ্জন গুপ্ত? নবীন ঘরে ঢুকে এসে বলল, আসুন স্যার, ভেতরে আসুন। নিরঞ্জন, ইনি হলেন ইন্সপেক্টর মিস্টার অনিমেষ চক্রবর্তী। অনির্বাণের কেসটাই উনি হলেন ইনভেস্টিগেটিং অফিসার। কালিম্পং থানা থেকে এসেছেন। এই যে স্যার, ইনি হলেন আমার সেই বন্ধু। ওর পা। অফিসারটিকে একবার আপাদমস্তক দেখে নিয়ে নিরঞ্জন হতবাক হয়ে বলল, অনিমেষ, তুই এখানে? অনিমেষ হাসতে হাসতে এগিয়ে এসে বলল, কেমন সারপ্রাইজ দিলাম বল? হ্যাঁ, মানে তুই এখানে পোস্টিং আছিস? জি জনাব। অনিমেষ এবার একটা চেয়ার টেনে এনে তাতে বসে পড়ল। তারপর বলল, তারপর বল, খবর কি? সবই তো শুনেছিস। ঘুরতে এসে কি ঝামেলায় জড়িয়ে পড়লাম বল দেখি। তবে তুই যে ইনভেস্টিগেশনটা করছিস সেটা শুনে ভালো লাগলো। নবীন, তেনজিংকে একটু কফি বলে দে তো আমাদের জন্য। ঠিক আছে। বলে নবীন বেরিয়ে গেল। অনিমেষ বলল, ব্যাপারটা কি ঘটেছে বলতো? মানে গতকাল থানায় বসে ঘটনাটার আমি প্রায় অনেকটাই শুনেছি তোর দুই বন্ধুর কাছ থেকে। এই অনির্বাণ সুইসাইড করলো কেন? নিরঞ্জন সেই সময় ডায়েরিটার সমস্ত কথা অনিমেষের কাছে খুলে বলল। তার সাথে সাথে জানালো গতকাল রাতের ঘটনাটা। ইতিমধ্যেই কফি দিয়ে গেল তেনজিং। কফি খেতে খেতে তিনজনের মধ্যে আবার কথা শুরু হলো। অনিমেষ বলল, আরে তুই গতকাল রাতের ঘটনাটা যা বললি, তার সাথে আজ সকালে তোদের বাংলোর বাইরে ঘটে যাওয়া ঘটনাটার খানিকটা মিল আছে। তুই ঠিকই বলেছিস, লোকটার নাম অরণ্যক সেন। ওই কেসটাও আমার ঘাড়ে এসে পড়েছেই বলতে পারিস। বলতেই পারিস ওই অ্যাক্সিডেন্টের খবরটা পাওয়ার সাথে সাথেই সকাল থেকেই আমি প্রায় ছোটাছুটি করছি। ইনভেস্টিগেশন করতে গিয়েছিলাম ওই কটেজে। মেয়েটির নাম ন্যান্সি উইলিয়ামস, থাকে ইংল্যান্ডে। শুনলাম যে এই আরণ্যক সেন নামের লোকটা নাকি সে বাগদত্তা। তার কাছ থেকে গতকাল রাতের যা কাহিনী শুনলাম তা তো একেবারে ভৌতিক বলতে পারিস। মাঝরাতে কার একটা ফোন পেয়ে ভয়ে আতঙ্কে নাকি লোকটা পাগলের মতো আচরণ করছিল। তারপর হঠাৎ করেই হাতে একটা কুকরি নিয়ে কটেজের দরজা খুলে কি একটা যেন মানে এই কিয়ামু কিয়ামু এই ধরনের কিছু একটা বলতে বলতে সে নাকি ঝড় মিষ্টির মধ্যেও বেরিয়ে যায়। ন্যান্সি নামের ওই মেয়েটিও তার পেছনে ছুটে যায়, কিন্তু তারপর সে অনেকটা দূর থেকে নাকি তোর মতোই সেই আর্তচিৎকার শুনতে পায়। এরপর নাকি সে রাস্তায় পড়ে জ্ঞান হারায়। সকালের দিকে মেয়েটিকে এরকম রাস্তায় পড়ে থাকতে দেখে এখানকার স্থানীয় কিছু লোকজন তাকে উদ্ধার করে তাকে তার কটেজে নিয়ে আসে। তারপর ডাক্তার নিয়ে শুশ্রূষা করা হয়। দেখে এলাম এখন সে ঠিকই আছে। জিজ্ঞাসাবাদ করতে মেয়েটি যা বলল তাতে বুঝতে পারলাম আকস্মিক এমন একটা ঘটনায় ওর এখন ঠিক মাথার ঠিক নেই, ভুল বকছে। পরে আরো একবার পারলে ভাবছি ওর কটেজে যাব। আমার মনে হয় উনি ভুল কিছু বলছেন না রে। ভৌতিক কিছু একটা ঘটেছে, কারণ আমি তার প্রত্যক্ষদর্শী। আচ্ছা, তুই একজন অ্যাডভোকেট হয়েও এইসব ঘটনাগুলোকে
ভৌতিক বলে বিশ্বাস করছিস? শুনেছিলাম উকিলরা তদন্তের মাথা থেকে লেজ অবধি খুঁটিয়ে দেখে। তুই সমস্তটা না বুঝেই এই ভৌতিক থিওরির উপর ছেড়ে দিলি। তাহলে তোর অনির্বাণের ডায়েরিটা পড়া উচিত, তাহলেই সমস্তটা পরিষ্কার বুঝতে পারবি। তেনজিং এবার ঘরে ঢুকে এসে বলল, साहब दोपहर का खाना लगा तो क्या? हाँ, थोड़ा सा बाद में। না না, চল খাবি, চল। সকাল থেকে তোর পেটে কিছুই পড়েনি। স্যার, আপনিও আসুন না, আমাদের সঙ্গে খাবেন। আরে না না, আপনাকে চিন্তা করতে হবে না। আমি জাস্ট ঘন্টা দেড়েক আগেই বাড়ি থেকে লাঞ্চ করে এসেছি। আপনারা খান, অনেকটা বেলা হয়ে গেল। আমি অপেক্ষা করছি, অসুবিধে নেই। নিরঞ্জন বিছানা থেকে নামতে নামতে বলল, তাহলে তুই ততক্ষণ ডায়েরিটা পড়, আমরা খেয়ে আসছি। আর তোর জন্য আরও 1 কাপ কফি পাঠিয়ে দিচ্ছি। কি তোর চলবে তো? হ্যাঁ, তা মন্দ হয় না। নিরঞ্জন আর নবীন ডাইনিং রুম থেকে খাওয়া দাওয়া সেরে উপরের ঘরে এসে দেখে অনিমেষ তখন তার মোবাইলে কারোর সাথে কথা বলছে। ওদের দুইজনকে ঘরে ঢুকতে দেখে ফোনটা কেটে দিয়ে সে বলল, যাক, এসে গেছিস। তারপরে খাওয়া হলো? হ্যাঁ হলো। তুই কফি খেয়েছিস? হ্যাঁ, এই খেলাম। তারপর দুটো ফোন করার খুব দরকার হয়ে পড়েছিল, তাই ফোনটা করেই এখন ফ্রি হলাম। নিরঞ্জন আর নবীন খাটে বসে পড়ে। নিরঞ্জন বলে, অনির্বাণের ডায়েরিটা পড়লি? হ্যাঁ, গতকাল থানায় বসে এই ডায়েরিটা পড়েছিলাম। এখন আরো একবার ঘটনাগুলো থেকে মিলিয়ে যা দেখলাম, বলতে পারিস। সমস্ত কিছু পড়ে ওর ডায়েরিটা ফেরত দিয়ে দিলি কেন? এর মধ্যে তোর কেসের অনেক কিছু ইম্পর্টেন্ট ক্লু আছে। হ্যাঁ, ঠিকই বলেছিস, ক্লু ছিল ঠিকই, কিন্তু অনির্বাণের সুইসাইড কেসের সাথে সে সমস্ত ক্লুগুলো বেমানান বলতে পারিস। তাই ডায়েরিটা ফিরিয়ে দিয়েছিলাম। ওটা আমার কোনো কাজে লাগবে না পড়েই বুঝেছিলাম। কি বলছিস কি তুই? বেমানান মানে? হ্যাঁ, বেমানান কেন সেটা জানতে চাইলে তাহলে তোকে তো প্রথম থেকেই বলেছি, প্রথম থেকে শুনতে হবে। গতকাল সকাল প্রায় 10:30 নাগাদ স্নোভিউ হোটেল থেকে অনির্বাণের মৃত্যুর খবরটা পাওয়ার পরই আমি সেখানে আমার টিম নিয়ে ছুটে যাই। ফোনে শুনেছিলাম যে হোটেলের গ্রাউন্ড ফ্লোরের 13 নম্বর ঘরের একজন বাঙালি ট্যুরিস্ট ভদ্রলোক সুইসাইড করেছে। হোটেলে পৌঁছে গিয়ে ঘরে ঢুকে দেখি বিছানাপত্র থেকে সমস্তই ঠিকই আছে। আমার লোকজন ঘরটাকে সার্চ করতে থাকে, আর আমি বাথরুমের ভেতরে ঢুকে যাই। ঘরের কোনো জায়গায় সন্দেহ করার মতো তেমন কিছুই তারা পায়নি। যা পেলাম সেগুলো ছিল অনির্বাণের জামা কাপড়ের একটা ট্রলি ব্যাগ, তার সাথে ক্যামেরার একটা কিট ব্যাগ। ট্রলির ভিতর জামা কাপড় ঘাটাঘাটি করতে গিয়েই এই ডায়েরিটা পাওয়া যায়। এরপরও সমস্ত কিছুই আমাদের জিম্মায়। আমি বাথরুমে ঢুকে গিয়েছিলাম। বাথরুমের ভিতর বাথটাবের জলের মধ্যে অনির্বাণের শরীরটা ডুবেছিল। কেবল ওর মাথাটা বাথটাবের একপাশে কাত হয়ে পড়ে আছে। দেখে মনে হচ্ছিল অনির্বাণ যেন ঘুমিয়ে আছে, মুখের ভিতর থেকে গ্যাঁজলা বেরিয়ে আছে। আমার সঙ্গে ফরেন্সিক ডিপার্টমেন্টের লোকজনও ছিল। তারা অনির্বাণের শরীরটাকে বেশ কিছুক্ষণ ধরে পরীক্ষা নিরীক্ষা করে জানালো যে ঘুমের ওষুধ হাই ডোজে খেয়েই তার মৃত্যু হয়েছে। বাথরুমের বাথটাবের জলের মধ্যে ডুবে থাকা খালি হয়ে যাওয়া ওষুধের রাংতার পাতাটা সেটাকেই সমর্থন করলো। এরপর অনির্বাণের মৃতদেহটাকে থানায় পাঠিয়ে দিয়ে হোটেলের রেজিস্টার দেখে ওর নাম, ঠিকানা, ফোন নাম্বার, সমস্ত কিছু ডিটেলস নিয়ে হোটেলের রুম বয় থেকে শুরু করে ওর রুমের আশেপাশে যে সমস্ত ট্যুরিস্ট পার্টি ছিল তাদেরকেও জিজ্ঞাসাবাদ করলাম, কিন্তু না, তেমন কিছুই জানতে পারলাম না। বেশিরভাগ ট্যুরিস্টদেরই একটাই কথা, অনির্বাণ হোটেলের নিজের রুমে ঢুকে যাওয়ার পর কেউ আর তাকে নাকি ঘরের বাইরে বাইরে দেখেনি।
হ্যাঁ, সেটা শুনেছি। ইন্টারকমে অর্ডার দিচ্ছিল রিসেপশনে। আচ্ছা, ওর মোবাইলটা পাসনি? হ্যাঁ, পেয়েছি। তবে থানায় ফিরে এসে জামা কাপড়ের ট্রলি ব্যাগের ভেতর থেকে সেটাকে পেয়েছি। তবে ওই সময় ওর মোবাইলটা বন্ধ ছিল। ফোনটা থানায় এনে চালু করতে গিয়ে দেখছি মোবাইলে এক ফোঁটাও চার্জ নেই। তাই একটা চার্জার ম্যানেজ করে এনে খানিকক্ষণ চার্জে বসিয়েছিলাম। এই কারণেই ওকে ফোন করলেই শুধু নট রিচেবল দেখাচ্ছিল। এমনিতেই এখানে টাওয়ারের খুব প্রবলেম আছে। বাইরের লনে দাঁড়ালেই শুধু ফোনে পাচ্ছি। কাউকে ফোন করতে গেলে খুব অসুবিধা হচ্ছে এখানে। যাই হোক, তারপর বল। হোটেল থেকে থানায় ফিরে এলাম ও সমস্ত কিছু ঘেঁটে দেখতে গিয়ে জামা কাপড়ের ট্রলি ব্যাগ থেকে এই ডায়েরিটা পেয়েছিলাম, যেটা তোকে বললাম। টেবিলে রেখে ওর মোবাইলটাকে দেখলাম সেটা চালু করার মতো মোটামুটি চার্জ হয়ে গেছে। ফোনটাকে খুলতেই এক গাদা মিস কল হয়ে পড়ে আছে দেখলাম। সেই মিস কলগুলোতে আর কল লিস্ট ঘেটে যে কটা নাম্বার পেয়েছি সব কটা নাম্বারে ফোন করছি। তার মধ্যে বোধহয় তোদের নাম্বারগুলোও ছিল, কিন্তু এখন কাকা আর তোর বন্ধু কুমারেশ মজুমদার ছাড়া তোদের দুজনের মধ্যে কারো নম্বরই লাগেনি। তাই ওকেই খবরটা জানাতে যাক। কুমারের সেই সময় ওই লনেই ছিল, তাই ওকে ফোনে পেয়েছিস। আর আমারটা তো ভেঙে গেছে। সেই সময় নবীন বোধহয় ফায়ার প্লেসের সামনেই বসেছিল, তাই আমাদের দুজনকে ফোনে পাসনি। কুমারেশ দৌড়ে এসে অনির্বাণের মৃত্যু সংবাদটা আমাদের জানায়। তারপর অনির্বাণের ডায়েরির ব্যাপারটা বল। হ্যাঁ, অনির্বাণের ক্যামেরার ব্যাগটা ভালো করে চেক করলাম। সাথে ক্যামেরাটাও আছে। চেক করে দেখলাম ক্যামেরাটা দিয়ে একটা ছবি তোলা হয়েছে। ওতে কিসের ছবি তোলা হয়েছে সেটা জানতেই কাছাকাছি একটা ফটো স্টুডিওতে ক্যামেরাটাকে পাঠিয়ে দিলাম। হ্যাঁ, সেটা জানি। হোটেলের রিসেপশনে অরণ্যক সেন আর ন্যান্সি উইলিয়ামের ছবি তুলেছিল, সেই কথা ডায়েরিতে লেখা আছে। হ্যাঁ, আমি সেটা জানি, সে কথাতে পরে আসছি। এরপর ডায়েরিটাকে পড়ে দেখলাম বেশ ইন্টারেস্টিং, ভৌতিক প্রেম কাহিনী বলে মনে হলো। কিন্তু আমার তদন্তে ওই ভৌতিক কেসের দিকে চলে যেত। কিন্তু ঘুমের ট্যাবলেটের খালি হয়ে যাওয়ার আংতার পাতাটার সঙ্গে এই কেসটা ঠিক কোন দিকে যাচ্ছে ক্লিয়ার নয়। কেন? ডায়েরিটা কি তোর কোনো তদন্তে সাহায্য করেনি বলতে চাস? করেছে, অনেক করেছে, কিন্তু ভূতের ব্যাপারটায় আমার কেমন যেন একটা খটকা লাগলো। এই কারণে ওটাকে পাশে রেখে ঘুমের ওষুধের পাতাটাকে নিয়ে পড়ে গেলাম। একটা ছোট জিনিস যে কত বড় কাজ করেছে সেটা শুনলে তুই অবাক হয়ে যাবি। কি কাজ করেছে? আমি ওই ওষুধের আংতার পাতাটাকে থানার পাশে একটা ফার্মেসিতে আমার লোক দিয়ে পাঠিয়ে ওষুধটা সম্পর্কে সমস্ত কিছু জিজ্ঞেস করতে পাঠিয়েছিলাম। তার মধ্যে তোর তুই বন্ধুও চলে এলো, মানে ওই নবীন আর কুমারেশ। তাই ওদেরও জিজ্ঞাসাবাদ করতে শুরু করে দিলাম। তুই জানিস যেটা তোকে ওরা বলেছে নিশ্চয়ই। এরপর ওদের কাছ থেকে তোর নাম, ঠিকানা, ফোন নম্বর নিয়ে নিলাম। নাম ঠিকানা জেনেই বুঝতে পারলাম যে হারানো সেই কলেজের বন্ধুটিকে পুনরায় আমি খুঁজে পেয়েছি। তাই সেই সময় তোর সাথে দেখা করার জন্য মনটা খুব উসখুস করছিল। ভাবলাম এই কেসের সাথে তুইও জড়িয়ে আছিস যখন, তখন তো দেখা তো হবেই। তাই সেই মুহূর্তে নিজের মনের ইচ্ছেটাকে একটু দমিয়ে কাজে মন দিলাম। ওদের দুজনকে নিয়ে গিয়ে অনির্বাণের মৃতদেহটাকে আইডেন্টিফাই করালাম, তারপর ওদেরকে ছেড়ে দিয়েছি। এরপর ফার্মেসি থেকে খবর নিয়ে ফিরে এলো আমার লোক। সে বলল যে ফার্মেসিতে এই রাংতার পাতাটাকে দেখাতেই তারা বলে দিল যেটা এটা একমাত্র মানসিক রোগীরা খায়, আর এই ট্যাবলেট প্রেসক্রিপশন ছাড়া কোনো ফার্মেসি দেয় না। তবে বড়জোর একটা কি দুটো ট্যাবলেট খুব প্রয়োজন হয়ে পড়লে তবেই তারা দিতে পারে, তার বেশি কখনোই নয়।
এটা নাকি খুব মারাত্মক স্টেরয়েড ড্রাগ। একজন সুস্থ মানুষ এই ট্যাবলেট একসাথে 4টে খেলেই নির্ঘাত তার মৃত্যু। কথাটা শুনেই আমার তদন্তটা বলতে পারিস অন্যদিকে ঘুরে গেল। ডাক্তারের পরামর্শ ছাড়া এই ট্যাবলেট সে পেল কোথায়, কেন খেত, তার কি এমন রোগ ছিল যে এইরকম একটা মারাত্মক ওষুধ সে খেত? এইসব প্রশ্নগুলো মনে আসতেই অনির্বাণের কাকার কথাটা মনে পড়ে গেল। তিনি অনির্বাণের এই ওষুধ খাওয়ার ব্যাপারটা হয়তো জানতে পারেন ভেবেই ওর কাকাকে ফোন করেছিলাম। তার আগেও একবার ফোন করেছিলাম, অবশ্য তখন শুধু অনির্বাণের মৃত্যুর সংবাদটা জানাবার জন্য। পুনরায় তাকে সন্ধেবেলায় ফোন করে জানতে চাইলাম যে উনি অনির্বাণের এই মানসিক রোগে ভোগার ব্যাপারে কি জানতেন কিনা, কোনো খবর রাখতেন কিনা। তাতে উনি আমাকে ফোনে যা বললেন, হ্যাঁ, অনির্বাণ একটা মানসিক রোগে বরাবর ভুগছিল, আর তার জন্য ডাক্তারের দেওয়া ওষুধ সে খেত। কিন্তু সেই সমস্ত কথা বলতে গেলে অনেক সময় লাগবে। ফোনে তো অত কিছু বলতে পারবেন না, সেই কারণে আমি আর তাকে জোর করিনি। এমনিতেই ভদ্রলোক অনির্বাণের মৃত্যু সংবাদটা শোনার পর থেকে ভীষণভাবে ভেঙে পড়েছিলেন। ফোনে ওনার জড়ানো কণ্ঠস্বর শুনে আমার বেশ খারাপ লাগছিল। তবে তিনি যে এখানে আসবার জন্য বেরিয়ে পড়েছিলেন সেটা জানালেন। বললেন, আমি আপনাদের থানায় পৌঁছে গিয়ে সমস্যাটা জানিয়ে আসবো। আমি বললাম, তাহলে অনির্বাণের সমস্ত ডাক্তারি রিপোর্ট থেকে শুরু করে সমস্ত কিছুই আমার চাই। তাতে উনি বললেন, ও সমস্ত দরকারি কাগজপত্র আমি আমার সঙ্গে নিয়েই বেরিয়েছি। রাত 8টার মধ্যে আমি আপনাদের থানায় পৌঁছে যাব। এই বলেই উনি ফোন রেখে দেন। এরপর আসি ওই ক্যামেরা দিয়ে তোলা ছবির রিপোর্টটার ব্যাপারে। পুরো রিলটার মধ্যে একটাই ছবি। ডায়েরিটা পড়েছিলাম আগেই, তাই আন্দাজ করেছিলাম যে এই দুজন কারা হতে পারে, আর এই ছবিটা কোথায় তোলা হয়েছিল সেটাও জানতাম। অরণ্যক সেন নামে একজন খুনি লোকের উল্লেখ এর আগেও আমি একবার কলকাতার একটা মার্ডার কেসের ব্যাপারে শুনেছিলাম। হোটেলের রুমে গলা কেটে একজন জাপানি মেয়েকে হত্যা করা হয়েছিল। খুনি পলাতক, তার নাম অরণ্যক সেন। যে জাপানি মেয়েটি মার্ডার হয়েছিল তার নাম ছিল ওহিসিকো কিয়ামু। আমি ডায়েরিটা পড়তে গিয়েই নামটা থেকে অবাক হয়ে যাই। সত্যি কথা বলতে কি, অনির্বাণের মতো আমিও লোকটাকে সন্দেহ করি। ভেবেছিলাম ইনি তাহলে অনির্বাণের মৃত্যুর জন্য তাই ঠিক করেছিলাম যে পরদিন সকালেই তাকে গিয়ে ধরব। কিন্তু বিনা প্রমাণে তো আর কাউকে চার্জ করা যায় না। তাই লালবাজারে ফোন করে ওই ওহিসুকু কিয়ামুর কেসটা সম্পর্কে জানতে চাইলাম। ওখান থেকেই বলল যে হ্যাঁ, এরকম একটা কেস বছর 5 আগে ঘটেছিল কলকাতার একটা নামকরা হোটেলে। সেই তদন্তে আসামিকে এখনো ধরা যায়নি। আমি সেই কেসটা ডিটেলস ওদের কাছে নিলাম, পুলিশ কিভাবে তদন্ত চালিয়েছে, কি করেছে, এই সমস্ত কিছু আর কি। সেটাতে পরে আসছি, আগে অনির্বাণের কেসটা সমাধান করে নি। আমি তো দেখছি তুই আগে থেকেই সমস্তটা জানতিস, তাহলে আবার আমার কাছে জানতে চাইলি কেন? দেখ, আসলে আমি দেখছিলাম যে তুই কতদূর জানিস, তাই একটুখানি পরখ করে দেখছিলাম। আসলে তোর চিন্তাটা কি সেটাই জানার ইচ্ছে ছিল আমার। কিছু মনে করিস না, তুই একজন বড় উকিল বলে কথা। তোর তদন্তে কি আর আমাদের মতো ছাপোষা পুলিশদের মতো হবে? মজা করিস না। তার মানে তুই আমাকে এক প্রকার জেরা করছিলিস, তাই তো?
তুই যা ভাবছিস আসলে তা একেবারেই নয় রে নিরু। বলতে পারিস তোর কাছ থেকে আরো কিছু ইনফরমেশন পাওয়ার জন্য প্রশ্নগুলো করেছি। তবে বলতে পারিস অনির্বাণের কেসটা আমি প্রায় গুটিয়ে ফেলেছি। মানে তুই অনির্বাণের কেসটার সমাধান করে ফেলেছিস বলতে চাস? হ্যাঁ, এক প্রকার বলতেই পারিস। তবে শুধু একটা নয়, একসঙ্গে 3টে কেসের মামলার সমাধান আজকের মধ্যেই হবে। তাজ্জব ব্যাপার, 3টে কেস? তা কি কি কেস শুনি? অনির্বাণের কেসটা সমাধান করতে গেলাম তো কিয়ামুর কেস পেয়ে গেলাম, আর কিয়ামুর কেস সমাধান করতে গিয়ে আরণ্যক সেনের কেসটা সমাধান হয়ে গেল। কারণ এখানে 3টে কেসই কিন্তু এক সূত্রে গাঁথা আছে, তুই ভালো করে সেটা জানিস। তাই সমাধান করতে খুব বেশি বেগ পেতে হলো না। তাহলে বল, তোর ওই কেসগুলো তুই কিভাবে সমাধান করলি? গতকাল রাত তখন প্রায় 8টা, লালবাজারের গোয়েন্দা বিভাগ থেকে ততক্ষণে কিয়ামু মার্ডার কেসের সমস্ত তথ্য প্রমাণ আমি হাতে পেয়ে গেছি। আর সেই সময় আমার থানায় এসে ঢুকলেন কমল মল্লিক মশাই, মানে অনির্বাণের কাকা আর কি। তাকে আমার চেয়ারে বসিয়ে আমি প্রশ্ন করতে যাব, ঠিক সেই সময় উনি ওনার ব্যাগ খুলে সেখান থেকে কিছু কাগজপত্র আর কিছু ছবি দিয়ে আমাকে তিনি বললেন, অনির্বাণের আমি সমস্ত মেডিকেল ট্রিটমেন্ট প্রেসক্রিপশন সমেত সমস্ত মেডিকেল রিপোর্টগুলো এনেছি, আর এই ছবিগুলো সাথে এনেছি। দেখুন, এগুলো যদি আপনাদের তদন্তে কোনো কাজে লাগে। আমি সমস্ত কাগজপত্রগুলোকে আগে দেখলাম। সেগুলো একজন সাইকিয়াট্রিস্টের প্রেসক্রিপশন, আর নানান প্যাথোলজি সেন্টারের ব্লাড রিপোর্ট, সিটি স্ক্যান, প্লেট, এই সমস্ত আর কি। এরপর ছবিগুলোর মধ্যে একটা অনির্বাণ দাঁড়িয়ে আছে একটা কবরের সামনে, এরকম একটা ছবি ছিল। রাতের অন্ধকারে বুঝতে পারলাম এটা সেই কলকাতার পার্ক স্ট্রিট সেমেস্ট্রির ছবি। ডায়েরিতে পড়েছিলাম বলে চিনতে পারলাম। এরপর আরও বেশ কিছু ছবি পেলাম, যেগুলোতে দেখলাম একটি 20-22 বছর বয়সের জাপানি মেয়েকে কেউ তার গলার নলি কেটে হত্যা করে বাথটাবের মধ্যে ফেলে রেখে পালিয়ে গেছে। সেই হত্যাকাণ্ডের ছবিটাই বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তোলা হয়েছে। বুঝতে পারলাম এটাই সেই ওহিসিকো কিয়ামু নামের জাপানি মেয়েটির ছবি ছাড়া অন্য কিছু নয়। কারণ এই ছবিগুলোর উল্লেখ ডায়েরিটায় অনির্বাণ কখনো করেনি। আর একটা ছবি পেলাম, একটি লোকের ছবি, তবে সেটা একজন লোকের পোর্ট্রেট থেকে ফটোগ্রাফি করে তোলা হয়েছে। আর সেই ছবিটাই ছিল আরণ্যক সেন নামক লোকটার। কারণ অনির্বাণের ক্যামেরায় তোলা স্নো ভিউ হোটেলের সেই একই লোকের ছবি আমি দেখেছি। কিন্তু কথা হলো, এই ছবিগুলো অনির্বাণ পেল কোথায়? কারণ এই সমস্ত ডকুমেন্টস ক্রাইম বিভাগে থাকার কথা, অত্যন্ত সিক্রেট ব্যাপার। লালবাজার ক্রাইম বিভাগ থেকে আমি ইতিমধ্যেই ওই একই লোকের ছবি কিছুক্ষণ আগেই হাতে পেয়েছিলাম। তাই সন্দেহ হলো এই লোকটা অনির্বাণ এই কিয়ামু মার্ডার ঘটনার সময় ক্রাইম স্পটে উপস্থিত থাকতে পারে। আর না হয় সে ক্রাইম বিভাগ থেকে ছবিটা হাতে পেয়ে ওর ক্যামেরা দিয়ে ফটো তুলে নিয়েছিল। কিন্তু কেন সে এই কাজটা করতে গেল এটা বুঝতে পারলাম না। কিন্তু আমি যখন এসব ভাবছি, কাকাবাবু আমাকে বললেন, বলুন, এইবার আপনি আমার কাছ থেকে কি জানতে চান? আমি আপনাকে সব রকমভাবে সাহায্য করতে রাজি আছি। তবে তার আগে বলে রাখি, আপনি যে ফটোগুলো এখন দেখছেন, আমিও ওগুলো একদিন ওর আলমারিতে দেখতে পাই। আর ছবিগুলো দেখেই তখন আমার মনে প্রশ্ন এসেছিল যে এই মার্ডারের দৃশ্য সে তার কাছে রেখেছে কোন উদ্দেশ্যে। প্রশ্নটা অনির্বাণকে
করেছিলাম। সে বলেছিল, ক্রাইম বিভাগের ফটোগ্রাফারের কাজ করছি, তাই এই ছবিগুলো রেখেছি। এই কিছুদিন আগেই কলকাতায় এক নামকরা হোটেলের রুমেই ক্রাইম স্পটে গিয়ে ছবিগুলো তুলেছিলাম। দুদিন পরে গোয়েন্দা বিভাগে পাঠাবো। আমি আর এর বেশি কিছু জিজ্ঞেস করিনি, কিন্তু তার বেশ কিছুদিন পরে ওর মধ্যে একটা অন্যরকম পরিবর্তন লক্ষ্য করি। সেটা কিরকম পরিবর্তন? এই পরিবর্তনটা ওর মধ্যে আগেও আমি বহুবার লক্ষ্য করেছি, তবে সেটা ওর ছেলেবেলায়। আচ্ছা, ছেলেবেলায় ওর কি হয়েছিল? ছোট করে বলতে গেলে ওর তখন মাত্র 5 বছর বয়স। কলকাতায় এক সড়ক দুর্ঘটনায় ওর বাবা মা দুজনেই মারা যায়। ওর বাবা এক ছুটির দিন দেখে আমার বৌদিকে আর অনির্বাণকে নিয়ে কলকাতায় ঘুরতে বেরিয়েছিলেন। সন্ধেবেলায় শুনতে পেলাম এই রোড অ্যাক্সিডেন্টের খবরটা। দাদা বৌদি দুজনে স্পট ডেড, আর অনির্বাণ ছোটখাটো কিছু চোট লেগেছিল। অল্পের জন্য সে বেঁচে যায়। সেই সময় কি অনির্বাণের মাথায় কোনো চোট লেগেছিল যার ফলে ওর এই? না, রাস্তার পাশে ঝোপের মধ্যে গিয়ে পড়েছিল, কিন্তু সামান্য চোট লেগেছিল, এই আর কি। আসলে একটা লরিকে বেসামাল ভাবে আসতে দেখে ওর বাবা রাস্তার পাশে লাইট পোস্টে গিয়ে ধাক্কা মারে, গাড়িটা উল্টে যায়। আমার দাদা বৌদির সামনের সিটে বসেছিল, তারা দুজনেই মারা যায়। আর অনির্বাণ পেছনের সিটে বসেছিল। ধাক্কার চোটে গাড়ির দরজা খুলে যেতেই ও বাইরে ছিটকে পড়ে যায় এবং অনির্বাণ বেঁচে যায়। অনির্বাণ নিজের বাবা মাকে ওইভাবেই রক্তাক্ত অবস্থায় রাস্তার উপরে মরে পড়ে থাকতে দেখে একটা ট্রমার মধ্যে চলে গিয়েছিল, জানেন। এরপর যা হয় আর কি, পুলিশ আসে, মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আমাকে ফোন করে, আমি থানায় ছুটে যাই। ওর আত্মীয় বলতে একমাত্র আমরাই ছিলাম, তাই পুলিশ আমাদের কাছে অনির্বাণের সম্পূর্ণ দায়িত্ব দিয়ে দেয়। আমার নিজের সন্তান ছিল না, তাই অনির্বাণকে মানুষ করতে থাকি, কিন্তু ও সেই ট্রমা থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারছিল না। আমি ভাবতাম যে ওর ওই ছোট মনটা এক নিমেষে ভেঙে চুরমার হয়ে গিয়েছে। নিজের চোখের সামনে নিজের বাবা মাকে মরতে দেখেছিল সে। তারপর আবার যখন ওইটুকু ছেলে নিজের বাবা মায়ের মুখে আগুন দেয়, তখন ওর চোখে ছিল না কোনো জল, আর না ছিল মুখে কোনো কথা। সেই সময় বলতে গেলে এক প্রকার সে কাঠের পুতুল হয়ে গিয়েছিল। এই ঘটনার পরে আমার অফিসের কলিগ বন্ধুদের কথায় ওকে ভালো একজন সাইকিয়াট্রিস্ট দেখায়। তার চিকিৎসার মাস কয়েকের মধ্যেই অনির্বাণ ঠিক হয়ে যায়। তবে মাঝে মধ্যে ওকে কাউন্সেলিং করাতে ডাক্তারের কাছে নিয়ে যেতে হতো। ডাক্তার একদিন বললেন, আর আসতে হবে না, ও এখন পুরোপুরি সুস্থ। তবে ভবিষ্যতে ও যদি কোনো রকম দুর্ঘটনা দেখে, আর সেই ঘটনা যদি ওর মনকে গুরুতরভাবে পুনরায় আঘাত করে, তাহলে কিন্তু এই অবস্থায় পুনরাবৃত্তি হতে পারে। তখন কিন্তু সেটা হবে মারাত্মক। সেই কথা শুনে আমি যতটা পেরেছিলাম ওকে নিজের কাছে আগলে রেখেছিলাম। ছেলেবেলা কাটিয়েও যে কখন তোমাদের বয়সী হয়ে গেল বুঝতেই পারলাম না। ছোটবেলার সমস্ত কথা ও প্রায় ভুলেই গিয়েছিল। স্কুল ফাইনাল পাশ করার পরে ওর ফটোগ্রাফি করার শখ হলো। ওর শখ পূরণ হলো। একদিন শুনতে পারলাম প্রফেশনালি ফটোগ্রাফির কাজ করতে শুরু করে দিয়েছে অনির্বাণ। কথাটা শুনে আমি ভীষণ খুশি হয়েছিলাম। ভেবেছিলাম যাক, ছেলেটা এবার নিজের পায়ে দাঁড়াতে শিখেছে। কিন্তু সেই দিন হঠাৎই ওর কাছে এই ছবিগুলো দেখেই বুঝতে পেরেছিলাম যে আবার যেটাকে এতদিন ওর কাছ থেকে আড়াল করার চেষ্টা চালিয়ে এসেছিলাম, সে নিজেই সেদিকে ঝুঁকেছে। কি হয় ভেবে আতঙ্কে ছিলাম, ভয়ে ভয়ে দিন কাটাচ্ছিলাম। হঠাৎই একদিন রাতের বেলায় আমি বাথরুমে যাব বলে আমার ঘর থেকে বেরিয়েছি, এমন সময় ওর ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় শুনতে পেলাম যেন কার সাথে কথা বলছে, কিন্তু ভাষাটা যথাসম্ভব ইংরাজি হবে বুঝতে পারলাম। ভেবেছিলাম হয়তো কাজের ব্যাপারেও কারোর সাথে ফোনে কথা বলছে, তাই সেদিন আর আমি তেমনভাবে নজর দিইনি। কিন্তু এরপর থেকে প্রায় দিনই রাতে ওর ঘর থেকে ওর কথা শুনতে পেতাম। কথা শুনে বুঝতে পারছিলাম ও যেন কাউকে ভালোবাসে, মানে কোনো মেয়ে আর কি। আর সেই মেয়েটি যেন ওর ঘরেই আছে,
ছেলে বড় হয়েছে, তাই কোনো মেয়ের সাথে প্রেম ভালোবাসা হতেই পারে। হয়তো ফোনে তেমন করে কথাগুলো বলতো, তাই সেই দিনগুলোতেও আমি ওই বিষয়টা কোনো রকম গায়ে লাগাইনি। কিন্তু একদিন রাতে খট করে একটা দরজা খোলার শব্দ পেয়ে আমি ধরপড় করে বিছানায় উঠে বসে খেয়াল করি যে অনির্বাণ ওর ঘরের দরজা খুলে বাইরে বেরিয়েছে। ভেবেছিলাম বোধহয় সে বাথরুমে যাবে, কিন্তু তা নয়। আমার ঘরের পাশেই ছাদের ওঠার সিঁড়ি, আর অনির্বাণ ঘরের পাশের বাথরুম। বুঝতে পারলাম সে বাথরুমে না গিয়ে আমার ঘরের সামনে দিয়ে যেন ছাদে উঠে গেল। ঘড়িতে তখন প্রায় রাত 12:30 বেজে গিয়েছে। একবার সন্দেহ হলো, এত রাতে অনির্বাণ হঠাৎ ছাদে গেল কেন, কি ব্যাপার? আমি খুব সন্তর্পণে আমার ঘর থেকে বেরিয়ে ছাদে সিঁড়ি বেয়ে উঠে সিঁড়ির ঘরের এক কোণায় লুকিয়ে অনির্বাণকে লক্ষ্য করতে গিয়ে দেখি যে সে ছাদের কার্নিশে পা ঝুলিয়ে পিছন ফিরে কার সাথে যেন কথা বলছে। লক্ষ্য করলাম হাতে ওর ফোন নেই, আর ব্লুটুথ বা হেডফোন জাতীয় ওসব জিনিস ওকে কখনো ব্যবহার করতে দেখিনি। ব্যাপারটা দেখেই তখনই আমার কেন জানি না একটা খটকা লাগলো। ভাবছি আবারও ওর অন্য কিছু হয়ে গেল না তো। এই কথা ভেবেই এক প্রকার জোর করে ওকে একদিন সেই পুরনো সাইকিয়াট্রিস্টের কাছে ওর কাকিমার দিব্যি টিব্বির কাটিয়ে নিয়ে গেলাম। ডাক্তার ওকে দেখলেন, ওর পুরনো কথাও বললেন, ওর সাথে কথাও বললেন। তিনি অনির্বাণের সবই স্বাভাবিক আছে বলে জানালেন। কিন্তু আমি ডাক্তারকে এই অনির্বাণের সমস্ত আচরণের কথা খুলে বলতেই উনি বললেন, হতে পারে এই মার্ডার কেসের ছবিগুলোতে ছবি তুলতে গিয়েই আবারও নাকি ওর সেই ছোটবেলার ট্রমাটা ফিরে আসতে পারে। এখন ওষুধের সাথে কাউন্সিলিং ছাড়া আর কোনো পথ নেই। এই রোগ নাকি প্রতি 100 জনের মধ্যে 2 জনের হয়ে থাকে। ডাক্তারের কথা অনুযায়ী এই মেয়েটির ছবিটি ওকে এই রোগের দিকে আরো বেশি করে ঠেলে দিয়েছে। এই রোগের নামটা কি জিজ্ঞেস করতেই ডাক্তারবাবু বললেন রোগটির নাম ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার। একটা মানুষের মধ্যে একাধিক রূপ। এখানে অনির্বাণ সেই ছবির মেয়েটিকে নিজের কাল্পনিকভাবে রূপদান করেছে এবং তার সাথে প্রতিদিন রাতে কথা বলে। এই রোগের শেষ পরিণতি হলো মৃত্যু। এই কথা শুনে আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী আমি চলতে লাগলাম। কখন কি হয় এই ভাবতে ভাবতে চলছিল। কিন্তু হপ্তাহ 2 আগে এসে বলল ও নাকি কালিম্পং যাচ্ছে কোম্পানির কাজে, তাছাড়া ওর বন্ধুরাও সঙ্গে যাচ্ছে। তাই এক কথায় যেতে দিলাম। আর এখানে আসার পরে ওকে ফোন করতে গিয়ে দেখি ওর মোবাইলের সুইচ অফ বলছে। ভয় পেয়ে গেলাম, কি ব্যাপার হলো, ওর কোনো খবর পাচ্ছি না কেন? ওর বন্ধুদের মোবাইলেও অনেকবার ফোন করেছিলাম কিন্তু পাইনি। এই 3 দিনের দিন থানা থেকে ফোন করে আপনারা ওর মৃত্যুর সংবাদটা দিলেন। এই কথা বলে উনি কেমন যেন মন মরা হয়ে গেলেন। উনি যা এতক্ষণ ধরে বললেন, তারপর আর কি জিজ্ঞেস করবো তা আমার মাথায় এলো না। ওনার জন্য চায়ের অর্ডার দিলাম। চা খাওয়ার পর ওনাকে অনির্বাণের ডেড বডিটা দেখাতে নিয়ে গেলাম। দেখলাম ভদ্রলোক খুবই শক্ত গোছের মানুষ। জানি ওনার ভেতরটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, কিন্তু তার বই প্রকাশ করতে পারছেন না। এক ঝলক অনির্বাণের মুখটা দেখে মুখটা খুলিয়ে নিয়ে সেই ঘর থেকে ভদ্রলোক বেরিয়ে গেলেন। হ্যাঁ, তার মানে ডায়েরিটায় লেখা ওর সমস্ত প্রেম কাহিনী ওগুলো সব মিথ্যে? হ্যাঁ, একদমই তাই। একটা মৃত জাপানি মেয়ের কাল্পনিক রূপদান করেই নিজেই নিজের সাথে এতগুলো বছর কথা বলে রাতের পর রাত নিজের সাথে সে প্রেম করে গেছে বলতে পারিস। আর এটা হওয়ার কারণ এখন তো পরিষ্কার। আমার আন্দাজ সেই জাপানি মেয়েটির মৃত্যুর পর পুলিশের সঙ্গে ক্রাইম স্পটের ছবি তুলতে গিয়ে মেয়েটিকে ওর মনে ধরে যায়। মেয়েটির সম্বন্ধে যাবতীয় তথ্য সংগ্রহ করে। মেয়েটির খুনের খোঁজে দিনের পর দিন দেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। পুলিশের কাছে খুনের একটা স্কেচ ছিল, যেটার বর্ণনা তুইও ডায়েরিতে পেয়ে গেছিস। আর তার নাম জানা এমন কোনো কঠিন কাজ বলে আমার মনে হয় না। আরণ্যক সেন নামটা
পুলিশের ডায়েরি থেকেই পেয়েছে সে। কিন্তু ওর ভাগ্যই বলিস আর যাই বলিস, এই কালিম্পং এর স্নো ভিউ হোটেলে দেখা হয়ে গেল সে আরণ্যক সেনের সঙ্গে, যাকে সে বহুদিন ধরে খুঁজছে। এটাকে একটা আকস্মিক ঘটনাও বলতে পারিস। আর লোকটাকে চোখের সামনে দেখার পরেই খুনের প্রতিশোধ নেওয়ার জন্যে সে আরো উত্তেজিত হয়ে পড়ল। কিন্তু হাতে এসেও হাতছাড়া হয়ে যায়। নিজের ক্যামেরা দিয়ে ছবি তুলে তার ফোন নাম্বার পেয়ে গেল। সেটাকে সে কিভাবে কাজে লাগাবে তা ঠিক করে উঠতে পারেনি। দুদিন ধরে ঘরের মধ্যে বন্দি হয়ে থেকে চিন্তাগ্রস্ত অবস্থায় কখন যে ঘুমের ওষুধ খেয়ে ফেলেছে সে টের পায়নি। ডায়েরি লিখতে লিখতেই ঘুমিয়ে পড়েছিল। ভেবেছিল পাহাড় থেকে ঝাঁপ দিয়ে সে আত্মহত্যা করবে, কিন্তু বাইরের শোচনীয় অবস্থা দেখে প্ল্যানটা তার ওখানেই ভেস্তে যায়। শেষমেশ গোটাচারেক ঘুমের ট্যাবলেট সেদিন খেয়ে ফেলে সুইসাইড করবে এটাই ঠিক করে। কিন্তু পরের দিন সকালে ঘুম ভেঙে উঠে দেখে সবই ঠিক আছে, সে মরেনি। আসলে অমন ওষুধে ও অভ্যস্ত হয়ে গেছিল। ধর এটা একটা ড্রাগ রেজিস্ট্যান্স, তাই ওষুধে বোধহয় কাজ হয়নি। এদিকে অনির্বাণ সেই অন্য রূপে তাকে চিরকালের মতো ছেড়ে চলে যাবে সেই শোকে বাথরুমে ঢুকে ঘুমের ওষুধের পাতার বাকি 6টা ট্যাবলেট বোধহয় খেয়েই ফেলত। কিন্তু হঠাৎ রুম বয়ের ডাক শুনতে পেয়ে সে থমকে যায়। রুম বয়ের কথার উত্তর দিয়েই ট্যাবলেটগুলো খেয়ে সে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যায়। এটাই হয়তো ঘটেছিল। শোন, এই কেসের ব্যাপারে তদন্ত করে যা বুঝতে পেরেছি তা হলো অনির্বাণ নিজেই ডিপ্রেশনে ভুগে নিজেই নিজেকে শেষ করেছে। এর জন্যে সে নিজেই দায়ী, অন্য কেউ অন্তত অনির্বাণ মার্ডারের সঙ্গে জড়িত নয়। বুঝতে পারলাম। অথচ এত সব আমি কোনোদিনই জানতাম না। আমি তো ডায়েরিটা পড়ে সত্যিই কোনো ভূতের সাথে প্রেম করছে বলেই ধরে নিয়েছিলাম। তুই তো দেখছি ওর রোগের পুরো ইতিহাসই বার করে দিলি। অনির্বাণের ডায়েরিটা পুরোটা পড়ে দেখলে বাকি শেষটুকু আইডিয়া করতে পারবি যে এইরকম ঘটনাই মনে হচ্ছে হবে। আচ্ছা, তোদের সাথে বন্ধুত্ব কতদিনে, কিভাবে? অনির্বাণের সাথে বন্ধুত্ব বলতে গেলে আজ থেকে প্রায় বছর 6 আগে। আমার একটা কেসের ব্যাপারে ও আমাকে খুব সাহায্য করেছিল। ওর জোগাড় করা কিছু ফটো এভিডেন্সের সাহায্য নিয়েই আমি কেসটা জিতেছিলাম বলতে পারিস। সেটা ছিল একটা বড় ব্যাংক ডাকাতি কেস। তবে ওর সাথে মাঝে মধ্যে দেখা হতো, আর আমাদের মধ্যে বেশিরভাগ সময়ই ফোনে কথা হতো বলতে পারিস। আর আমার সাথে বন্ধুত্ব হওয়ার পরেই নবীন আর কুমারেশের সাথে আমি ওর পরিচয় করিয়ে দিই। খুব চাপা স্বভাবের ছিল, খুব কম কথা বলতো। এই কারণেই ওর সম্পর্কে এত সব জানা আছে তো, তাই না? তা এক প্রকার বলতে পারিস। আচ্ছা, অরণ্যক সেনের কেসটা বললি সলভ করেছিস? সে কেনই বা সুইসাইড করতে গেল আর কিভাবেই বা মারা গেল? দেখ, এতক্ষণ ধরে আমি আমার সমস্ত তদন্তের কথা তোকে বলেছি। এখন তোর কি মনে হয় অরণ্যক সেন কেন মারা গেল, তাও আবার পাগল হয়ে গিয়ে মাঝরাতে সুস্থ সবল একটা লোক পাহাড় থেকে ঝাঁপ দিয়ে হোক বা কেউ ঠেলে ফেলে দিয়ে হোক মারা গেল কেন? বুঝতে পারলি? সত্যি কথা বলতে আমার কাছে এই মুহূর্তে তেমন কোনো পাকাপোক্ত তথ্য প্রমাণ নেই যেটা দিয়ে বলতে পারবো যে অরণ্যক সেন কীভাবে মারা গেল। সমস্তটাই আমার শোনা। কিন্তু অনির্বাণের ডায়েরিটা সমস্ত প্রেম কথা যদি মিথ্যা হতে পারে, তাহলে গতকাল রাতে আমার ঘরের চোখের সামনে অনির্বাণের আসার ঘটনাটা তুই কি বলবি? সেটাও কি মিথ্যে? গতকাল রাতে তোর সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনাটাই তোর একটা হ্যালুসিনেশন ছাড়া আর কিছুই নয়। বলতে পারি সেটা একটা স্লিপ প্যারালাইসিস। ভালো করে চিন্তা করলে দেখ, গতকাল তোর একজন বন্ধু মারা গেছে। তুই যখন সে খবর পাস তখন তোর গায়ে বা পায়ে চোট ছিল। তোর 2 বন্ধু সেই খবর পেয়ে সেখানে ছুটে গেল।
তুই চাইলেও যেতে পারলি না। এদিকে তোর মোবাইলটাও ভেঙে গেছে, সেটা ঠিক থাকলে অন্তত ফোন করে ওদের থেকে সমস্যাটা জানতে পারতিস, কিন্তু তা সম্ভব হলো না। প্রায় অনেক রাত অবধি কোনো রকম খবর না পাওয়ার জন্যে তুই চিন্তাগ্রস্ত হয়ে এই বাংলোতেই সারাটা রাত কাটিয়ে দিলি। তোর সমস্ত চিন্তাগুলো সমস্তটাই ছিল কেবল অনির্বাণকে নিয়ে। অনির্বাণের সাথে তোর যত পুরনো স্মৃতি কথা ছিল সব তুই চিন্তা করেছিস, এমনকি রাতে শুতে গিয়েও একই চিন্তা করেছিস। রাতে হয়তো ব্যথার ট্যাবলেটও খেয়েছিলি। অনির্বাণের ডায়েরি থেকে কিছু কিছু অংশ পড়তে পেরেছিলিস হয়তো, ব্যাস ওতেই তোর সাথে এই ঘটনাটা ঘটে গেছে। আদতে গতকাল রাতে তোর সাথে কিছুই হয়নি, স্লিপ প্যারালাইজ ছাড়া ওটার কিছুই না। আর তুই সেই স্লিপ প্যারালাইজ সম্পর্কে হয়তো জানিস তাতে ঠিক কি হয়। মানলাম আমি সমস্তটাই ভুল দেখেছি, আমার ওসব কিছুই ভ্রম, কিন্তু আমি যে অরণ্যক সেনের চিৎকারটা শুনেছিলাম সেটা তো একেবারেই সত্যি হয়েছে, তাই না? হ্যাঁ, মানে আরণ্যক সেন তুই যা শুনেছিস ঠিকই মানছি, অথচ তোর পাশের ঘরে শুয়ে থাকা তুই বন্ধুর একজনও কেন সেই চিৎকারের শব্দটা শুনতে পেল না, এটা একটা ভাববার বিষয়। আর যদি শুনতেই পেত তাহলে তারা কি ছুটে যেত না দেখতে, বা তোকে ডাকতো না? নবীন সেই সময় নিরঞ্জনের দিকে তাকিয়ে বলল, আমি তো কিছুই তেমন শুনতে পাইনি, আর কুমারের শুনতে পেলে সে কথা তো সকালেই বলতো। তাহলে তুই বলতে চাইছিস যে আমি ঘুমের মধ্যেই সেই সব শব্দ শুনেছি, আর বাদবাকি ঘটনাগুলো সবই মিথ্যে, সবই ভ্রম? মাঝরাতে জ্বরের ঘোরে তোর দেখা সমস্ত কিছুই মিথ্যে। আর অনির্বাণ মরে গেছে যখন, তখন ওর কল্পনায় সৃষ্টি করা প্রেমিকাও মিথ্যে। সে আসবে কোথা থেকে? একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিরঞ্জন বলল, আসলে হয়তো আমিই ভুল দেখেছি। তুই ঠিকই বলেছিস, আমি ওকে নিয়ে গতকাল বড্ড বেশি চিন্তায় পড়েছিলাম। আচ্ছা, এবার অরণ্যক সেনের কেসটা বল দেখি, সে কিভাবে মারা গেল? দেখ, অরণ্যক সেন মারা গেছে তার নিজের দোষে। এখানে কোনো কিয়ামু বা এমিলির প্রেতাত্মার হাত অন্তত নেই। একটা কথা তুই জানিস নিশ্চয়ই, যে অন্যায় করে তার অন্যায়ের শাস্তি সে একদিন না একদিন পাবেই পাবে, এমনকি এই জন্মেই তাকে ভোগ করতে হবে। মনে কর সেই অন্যায়ের শাস্তি অরণ্যক সেন নিজেই পেয়েছে। মানে তুই তখন যেমন বললি যে সে পাগল হয়েই পাহাড় থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে, তার মানে বোঝা যাচ্ছে যে লোকটার অপরাধবোধটা হঠাৎ করেই মাঝরাতে জেগে উঠেছিল, আর সেই কারণেই সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। এক্স্যাক্টলি, একেবারেই তাই। কিন্তু তার অপরাধবোধ জাগালো কে, বা কিসের জন্য? অনির্বাণ কি? আগে না, বলছি তাহলে শোন। গতকাল রাত 10টা নাগাদ বৃষ্টিটা যখন একটুখানি কমে এলো, কাকাবাবুকে রাতটুকু কাটানোর পর তো আমার তো পুলিশ কোয়ার্টারে ব্যবস্থা করাই ছিল। এদিকে সকালে অনির্বাণের বডি চলে যাবে মেডিকেল কলেজ। বেকার একটা রাতের জন্য তিনি আবার হোটেল ভাড়া দিয়ে থাকতে যাবেন কেন? তাছাড়া বয়স্ক মানুষ বলে কথা, ওনাকে ওপরে শক্তপোক্ত গোছে দেখতে হলো, ভিতরে তার অবস্থাটা কি চলছে সেটা তো বুঝতেই পারছিলাম। তারপর বাইরের যা প্রকৃতির অবস্থা, তাই ওনাকে আর একা ছাড়তে ইচ্ছে করলো না। ওনার থাকার সমস্ত ব্যবস্থা করে দিয়ে তারপর থানায় ফিরে এসে লালবাজার থেকে পাওয়া কিয়ামু মার্ডার কেসের সমস্ত এভিডেন্স নিয়ে বসে পড়লাম। অনির্বাণের ডায়েরিটা পড়ে জানতে পেরেছিলাম যে আরণ্যক সেনের একটা ভিজিটিং কার্ড আরণ্যক অনির্বাণকে দিয়েছিল, আর সে রিশপেই আছে।
অনির্বাণের ট্রলি ব্যাগ ঘেটে ভিজিটিং কার্ডটা কিন্তু আমি পাইনি, কিন্তু ক্যামেরার খাপ থেকে আরণ্যক সেন নামের সেই কার্ডটা হাতে পেলাম। আর সেটা পেয়ে আমি একটা পরীক্ষা চালাই বলতে পারিস। অন্যায় যে করে তাকে তো শাস্তি পেতেই হয়, আর সেই সত্যি সত্যি সেই খুনি আরণ্যক সেন হয়, তাহলে তাকে তার বিগত দিনের অন্যায়টাও মনে করে দিতে পারলেই আমার কাজ শেষ। সে যদি অন্যায় না করে থাকে তাহলে সে বেঁচে গেল, উল্টো কেস ঘুরে যাবে, আর হয়তো আমাকে এসে তিনি ধরবেন। আমার নামে লোকাল থানায় একটা মানহানি কেসও ঢুকে দিতে পারে। তুই তো ভালো করে জানিস সেটা, তাই বলতে পারিস সেই রকম একটা রিস্ক নিয়ে পরীক্ষা করতেই ভিজিটিং কার্ডে আরণ্যক সেনের নাম্বারে একটা কল করি। দেখলাম 3-4 বার রিং হতেই ফোনটা ধরলো। ফোনের ওপাশ থেকে একটা পুরুষ কণ্ঠস্বর বলে উঠল, হ্যালো। গলাটা শুনে আন্দাজ করে বুঝতে পারলাম ইনি আরণ্যক সেন ছাড়া কেউ নন। বেশ কয়েকবার ওপাশ থেকে হ্যালো হ্যালো করে ফোনটা কেটে গেল। আমি চুপ করে ফোনটা ধরে আছি, কোনো উত্তর দিলাম না। উত্তর না পেয়ে প্রচন্ড রেগে গিয়ে আমাকে বেশ কয়েকটা গালাগাল দিল, তারপর ফোনটা কেটে দিল। এর কিছু সময় পরেই আবারও ফোন করেছি। এইবার 2 বার রিং হতেই ফোনটা রিসিভ করলো। হ্যালো বলতেই আমি খানিকটা সময় চুপ করে থেকে একটা মেয়েলি কণ্ঠস্বরকে নকল করে বললাম, মি কিয়ামো। বলেই ফোনটা কেটে দেওয়ার সাথে সাথেই কিয়ামোর মৃতদেহের ছবিগুলো আর তার সাথে তার পোর্ট্রেটটা হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিই। ব্যাস, শুধু চিন্তা করতে থাকি কি হয় কি হয়। তখন কিছুই হয়নি, ভেবেছিলাম আমার নাম্বারটা হয়তো ফোন করতে পারে। অনেকক্ষণ অপেক্ষা করে থাকার পরও দেখলাম ফোন আর এলো না, এলেও ধরতাম না। এরপর থানা থেকে বেরিয়ে আমি আমার কোয়ার্টারে আসি। আজ সকালে থানায় গিয়ে জানতে পারলাম ভোরবেলায় ঋষভ থেকে সেখানকার কে একজন থানায় ফোন করেছিল। শুনতে পেলাম এই ঋষভের পাহাড় থেকে একজন টুরিস্ট নাকি গতকাল রাত্রে গড়িয়ে নিচে পড়ে গেছে। খবর পেয়ে আমার লোকজন নিয়ে সেখানে চলে গেলাম। 2 জন শেরপাকে দড়ি নিয়ে নিচে নামিয়ে বডি তোলার ব্যবস্থা করি। আশেপাশের লোকজনকেও জিজ্ঞাসাবাদ করেছিলাম যে তারা লোকটা সম্পর্কে কি জানে। কটেজেও গিয়েছিলাম। তারপরের ঘটনাগুলো তো সমস্তটাই তুই জানিস। অনিমেষের কথা শুনে নিরঞ্জন হাঁ হয়ে গেল। খানিকক্ষণ চুপ করে থাকার পর সে বলল, তার মানে অরণ্যক সেনের মৃত্যুর পেছনে তোর? অনিমেষ সাথে সাথে বলল, আগে হ্যাঁ, আমি। আরণ্যক সেনের বডিটা পাহাড়ের ঢাল থেকে উদ্ধার করে নিয়ে আসার পর বডি সার্চ করতে গিয়ে পকেট থেকে ওনার মোবাইলটা পাই। হাতে নিয়ে কল লিস্ট ঘাটতে গিয়ে দেখি লাস্ট কলটা আমারই ছিল। ফোনটা 1 ঘন্টা 3 আগেও আমার জিম্মায় ছিল, কিন্তু এখন পাহাড় থেকে 300 ফুট নিচে পড়ে গিয়ে এতক্ষণ সেটা ভেঙে চুরমার হয়ে গেছে। আমি যে তার জন্য দায়ী তার কোনো প্রমাণ কিন্তু নেই। ন্যান্সি সাক্ষী দেবে যে সে আরণ্যককে মৃত্যুর সময় পাগল দেখেছিল এবং সে স্বেচ্ছায় আত্মহত্যা করেছে। ব্যাস, কেস ডিসমিস। ব্রিলিয়ান্ট! বাপরে, তাহলে তো দেখছি তোর 2 দিনের মধ্যে 3টে কেস সলভ হয়ে গেল। তাহলে ওই অরণ্যক সেন যে একসময় কিয়ামো নামের একটা জাপানি মেয়েকে খুন করেছিল, সেটা ন্যান্সি উইলিয়ামকে জানাবি না? হ্যাঁ, আরণ্যক সেনের সমস্ত অপরাধের তথ্য প্রমাণ এখন আমার হাতেই আছে। অবশ্য ইতিমধ্যেই ফোন করে ন্যান্সি উইলিয়ামসকে আমি জানিয়ে দিয়েছি সে চাইলে তার দেশে ফিরে যেতে পারে। আগামীকাল আরণ্যক সেনের পুরো কেসটাকে সাজিয়ে কোর্টে চালান করে দেব। কেস যখন উঠবে
তখন দেখা যাবে। আশা করি যা সাজিয়ে গুছিয়ে পেশ করব তাতে জজ সাহেব সমস্ত তথ্য প্রমাণ দেখেই কেউ চিসমিস করে দেবেন। সে কথা এখন ছাড়, ভাবছি তোদের সাথে দু একদিন একটু এদিক ওদিক ঘুরে আসি। অনেক ছুটি ডিউ হয়ে আছে রে, আর তোকে যখন এতগুলো বছর পর পেয়েই গেছি তখন তো আর ছাড়ছি না ভাই। অনেক কথা জমে আছে, বলতে সময় লাগবে। ঠিক আছে, তাহলে তাই হবে।